আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন একসাথে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, আজকে এমন একটা দিন আমরা অতিবাহিত করেছি যে দিন আসলে আমাদের কারোই কাম্য ছিল না। আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের উপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যেই ধরনের প্রহসন চালিয়েছে, যেভাবে উইদাউট নোটিশ কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই নিজেদের মন খেয়াল মতো পানি ছেড়ে দিয়ে আমাদের 4টা জেলাতে, বিশেষ করে খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা, এই 4টা জেলাতে যে পরিমাণ হতাহত হয়েছে, যে পরিমাণ মানুষ প্রাণীবন্দী হয়ে ঘর ছাড়া হয়েছে, আজকে বলার ভাষা নেই আমাদের। তাই একটা কথাই বলবো যে তার চেয়ে বড় ধরনের দুর্যোগ হয়তো আমরা মোকাবেলা করেছি, এটাও করব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সহায়ক হবে, এই পানিবন্দী মানুষের সহায়ক হবে, মনের ভিতরে সেই বিশ্বাস রাখি। এই ধরনের আচরণ বাংলার মানুষ কখনোই ভারতের কাছ থেকে আশা করে নাই। বাংলার মানুষ কখনোই আশা করে নাই ভারত বাংলাদেশের সীমান্তে মানুষকে পাখির মতো গুলি করে মারবে। বাংলাদেশের শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, সুশীল সমাজ কখনোই ভারতের কাছে এই ধরনের কালপিটগিরি কখনো আশা করে নাই। যারা ভারতের বন্ধু হিসাবে নিজেদেরকে পরিচয় দেন তাদেরকে বলবো, আজকে কি আপনাদের মনে পড়ে না এতগুলা মানুষ ঘরছাড়া হয়ে আছে, এতগুলা মানুষ নিজের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় এসে উঠেছে একমাত্র তাদের এই অসভ্যতামি, তাদের এই অত্যাচার আমাদের উপর করে যাচ্ছে। আপনারা এগুলা নিয়ে আসলে কিছু বলেন না। মনে রাখবেন, সইতে সইতে একদিন আপনার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে আপনার সামনে আপনার ফ্যামিলির কারো প্রতি যখন ব্যভিচার করবে, অবিচার করবে, তখন আপনার ভিতরের মনুষ্যত্ব জেগে উঠবে। আই এম শিওর ওই দিন আপনি নিজেই প্রতিবাদ করতে চেষ্টা করবেন, কিন্তু সেই সময় আর প্রতিবাদের থাকবে না। সেই সময়ে যখন আপনি শুধু শোষিত হবেন, প্রতিবাদ করার সুযোগ আপনার থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে, সৃষ্টিকর্তা আমাদেরকে সবাইকে যথাসময়ে সঠিক কাজটা করার তৌফিক দান করুক, আমি দোয়া করি। যারা হিন্দু ধর্মে আছেন তারা তাদের ভগবানের কাছে দোয়া করেন, যারা বৌদ্ধ এবং খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী আছেন প্রত্যেকটা ধর্মের প্রতি বিশ্বাস, সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে বলছি, আপনারা প্রত্যেকেই আপনাদের মতো করে দোয়া করেন। আর এই সামর্থ্য অনুযায়ী এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভারতের এই আক্রমণাত্মক ব্যবহারের বিরুদ্ধে গিয়ে ভারতকে বলেছে, আপনারা এই ধরনের অন্যায় করার কারণে আপনাদের 7 সিস্টার আপনাদের হাতছাড়া হয়ে যাবে। পৃথিবীতে কোনো আন্দোলনই এককভাবে হঠাৎ করে কখনোই জনপ্রিয়তা পায় নাই, হঠাৎ করে কখনো সফলতা পায় নাই। প্রতিটা আন্দোলন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকেই সৃষ্টি হয়ে মহাসাগরে, দেশে পরিণত হয়েছে। আকাশের সমান বিশালতা নিয়ে, সাগরের সমান গভীরতা নিয়ে প্রকাশ পেয়েছে। ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টাও সফলতা নিয়ে আসবে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তার পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, আমি সবার কাছে একটা কথা বলবো। আজকে আমি অনেক জায়গায় দেখেছি যেই মানুষটার দৈনিক 100 টাকা ইনকাম, ওই রকম একটা মানুষ বলেছে যে ইন্ডিয়া যেই ফারাক্কা বাঁধ দিয়েছে, যেই যেই জায়গাতে ওরা এই বাঁধগুলা দিয়েছে, সেই বাঁধগুলোর সামনে আমাদেরও একটা বাঁধ গড়ে তুলুন। আমরা আমি আমার চোখে পানি চলে আসছে। এক মুরব্বী 50 টাকা দিবে, তা ওনার সামর্থ্য অনুযায়ী উনি বলেছে 50 টাকা দিবে। উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে রিকোয়েস্ট করতেছেন যে প্লিজ আপনি একটা উদ্যোগ নেন, আমরা দিব। এটা হচ্ছে একটা আমার বাংলাদেশের সাধারণ মানুষের কথা। আমি আরেকটা জরিপ দেখেছি অনলাইনে, আমাদের যে প্রবাসী ভাইরা আছে, দেশের সোনালী
সন্তান যারা, দেশের বীর সৈনিক যারা, রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের পক্ষ থেকে এরকম একটা আছে যে তারা প্রত্যেকেই অংশগ্রহণ করতে চাচ্ছে। এই ভারতের যেই যেই জায়গাতে এইরকম ফারাক্কা বাঁধ দিয়ে রেখেছে, আমাদের যখন পানির দরকার তখন পানি না দিয়ে বাঁধগুলা বন্ধ করে রাখে, আমাদের কৃষিকে শেষ করে দিয়েছে। আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন ওনারা এই বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করতেছে। তার প্রতিবাদ স্বরূপ আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করব, আপনি এরকম একটা উদ্যোগ নেন। আপনি উদ্যোগ নেন। ছাত্ররা যেভাবে এত বড় একটা স্বৈরা শাসককে গদি থেকে নামাতে পারছে, যেখানে বাংলাদেশের রাস্তায় দাঁড়ানোর মতো সুযোগ ছিল না, পুলিশ দাঁড়ানোর মাত্রই গুলি করতো, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে মামলা দিত, গায়েবী মামলা দিত, সেখানে এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে রাজপথে থেকে আন্দোলন করতে হয়। আজকের এই ছাত্ররাই রাজপথ থেকে কিভাবে বিশ্ব পরিমণ্ডলে নিজেদেরকে সমৃদ্ধি এবং শক্তিশালী জানান দিতে হয় সেটারও সাক্ষী হিসাবে নিজেদেরকে প্রকাশ করার জন্য রাজি আছে। আপনি আপনার জায়গা থেকে, আমরা জানি আপনি অনেক মেধাবী একজন মানুষ, আপনার মেধার কোনো শেষ নাই। আপনি এই মেধার, আমি আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি এটার বিরুদ্ধে অ্যাকশান গ্রহণ করেন। এটার বিরুদ্ধে অ্যাকশান গ্রহণ করেন। আপনি যেখানে যেখানে বাদ আছে তার চেয়ে উঁচু করে আমরা বাদ দিব। আমাদের প্রবাসী ভাইরা আছে, আমরা আছি, আমি আছি। আমি ব্যক্তিগতভাবে, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি ব্যক্তিগতভাবে আমি আমি অ্যামাউন্টটা বলছি না, ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আমি এখানে সহযোগিতা করব। এরকম বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছ থেকে আপনারা এই সাপোর্টটা পাবেন, কারণ বাংলাদেশের 90% উপরে মানুষ ইন্ডিয়ার এই চালাকি বুঝে গেছে। এরা আমাদেরকে পেঁয়াজ দিবে না, বন্ধ করে দেবে, আমরা অন্য জায়গায় বাজার থেকে কিনবো। শুধু ইন্ডিয়া বাজার যে আছে আর এমন না, অন্য জায়গা থেকে আমরা নেব চিনি। ওরা আমাদেরকে খোটা দিচ্ছে, আমরা ওদের উপর ডিফেন্ডেবল। আমরা ওদের উপর ডিফেন্ডেবল না, আমরা স্বাবলম্বী হব। শুধু ইন্ডিয়া থেকে কিনে আনতে হবে এমনটা নয়। আপনি একটা জিনিস দেখেছেন, আমি পূর্বের একটা অতীত শুধু একটা এক্সাম্পল দিতে চাই। কাতারের উপর যখন সৌদি আরব জোরপূর্বকভাবে নিষেধাজ্ঞা দিয়েছিল, কাতার তখন তাদের নিজেদের সক্ষমতা দেখিয়েছে। দেয়ালে যখন পিঠ ঠিকে যাবে, পিঠ যখন দেয়ালে ঠিকে যাবে, তখন আপনাকে নতুন রাস্তা সন্ধান করার জন্য আপনার মন আপনাকে বলে দিবে, আপনার নিয়তি আপনাকে নিয়ে যাবে নতুন রাস্তায়। কাতার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, সৌদি কিন্তু বাধ্য হয়েছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য। ইন্ডিয়া আমাদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে অর্থের বিনিময়ে, বাংলা দিচ্ছে না, পাসপোর্ট করে, ভিসা করে, যাবতীয় খরচ দিয়ে 1 বছরে ওষুধ নিয়ে চলে আসে। তো আমরা আসলে বাংলাদেশের মানুষ, আপনি আমরা আজকে সবাই দেখেছেন হয়তোবা যে ভারতীয় হাইকমিশনার ঘেরাও করেছে এবং আলটিমেটাম দেওয়া হয়েছে কেন এই ধরনের করা হয়েছে। তো আমরা ইন্ডিয়ার এই জায়গার বিরুদ্ধে আমরা একটা কথাই বলবো যে কোনো ধরনের আপোষ নয়, আমরা সংগ্রাম করে বাঁচতে চাই। যদি সংগ্রাম করে মরে যাব, হেরে যাব, কিন্তু হাল ছাড়বো না। আমরা হাল ছাড়বো না, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াবো, ইন্ডিয়ার এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবো, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা ফারাক্কাবাদের সামনে ফারাক্কা বাঁধ তৈরি করব। উদ্যোগ নেন, আমরা আছি। আমাদের মনের ভাবগুলো আপনাদেরকে বলে গেলাম, আমরা আপনাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করব। সারা বাংলার মানুষ এই ফারাক্কা বাঁধের জন্য অর্থ যোগান দিবে। আপনি সরকারি কোষাগার গঠন করেন, অ্যাকাউন্ট নাম্বার দেন, বিকাশ নাম্বার দেন, রকেট নাম্বার দেন, নগদ নাম্বার দেন, দেখেন আপনার ফান্ড কালেকশন হয়ে গেছে। ইনশাল্লাহ ফান্ড কালেকশন হবে। ইন্ডিয়া আমাদেরকে যা করেছে, এগুলা করতে গেলে হয়তো আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া কারোই সাপোর্ট পাবে না, কারণ ইন্ডিয়া যে বিশ্বের মধ্যে একটা খারাপ জাতি এটা সারা বিশ্বই জানে। ইন্ডিয়ার সাথে তেমন কোনো দেশের ভালো সম্পর্ক নেই। ইসরায়েলের নিজেরই জীবন যায়। বাংলাদেশের উপর যদি ইন্ডিয়া আঘাত হানে, সর্বপ্রথম পাকিস্তান আমাদেরকে সমর্থন দেবে, পাকিস্তান আমাদের হয়ে আসবে, এটা বিশ্বাস রাখেন। চায়না আমাদের হয়ে আসবে। এই দেশে সম্মুখ যুদ্ধে বাংলাদেশের সাথে কখনো ইন্ডিয়া আসবে না, কারণ ইন্ডিয়া জানে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, বাংলাদেশের গর্বিত বিমান বাহিনী, বাংলাদেশের গর্বিত নৌবাহিনী, তাদের যে যোগ্যতা প্রকাশ করার সুযোগ আসছে এখন। আমাদের সাথে যুদ্ধ করে ওরা কখনোই পারবে না। এদেশের মানুষ যুদ্ধ করার জন্য রাজি আছে, কিন্তু এইভাবে
আমরা আমাদের ভাই বোনদেরকে এইভাবে আমরা মরতে দেখতে পারি না। ছোট ছোট বাচ্চাদেরকে ঘর থেকে নিয়ে বের হচ্ছে, কষ্টের কথা কি বলবো, চোখে পানি চলে আসছে। মানে একটা বাচ্চা পানিতে নিয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে, আসলে ঘর বাড়ি ছেড়ে এভাবে চলে আসাটাও আসলে, আমরা তো অনেক আবেগী মানুষ, এটা আসলে কখনোই কাম্য না, কিন্তু এইভাবে ঘর বাড়ি ছেড়ে আমরা চলে আসতে বাধ্য হয়েছি, কারণ আমাদের ঘরের মধ্যে পানি, ঘরের মধ্যে ঠাঁই গোছানোর জায়গা নাই। তো এই সমস্যাগুলা সাময়িকভাবে আমরা আসলে ইমোশনাল হয়ে না, আমরা প্রতিজ্ঞা করতে হবে, আমরা সৎ থাকবো, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা ইন্ডিয়ার উপরে হামলা করতে যাব না। ইন্ডিয়া আমাদের উপর হামলা করলে আমরা তাদেরকে প্রতিহত করে তাদেরকে বুঝিয়ে দেব যে না, তোমাদের অন্যায়ের নিচে আমরা আর মাথা নত করে থাকবো না। পূর্ববর্তী যেই সরকার ছিল, তারা থাকুক। বাংলার মানুষ ইন্ডিয়ার গোলামি করার জন্য বাংলাদেশ জন্ম হয় নাই। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন মানুষের সঠিক মতামত নিয়ে বাংলাদেশের সরকার গঠন হবে। স্বাধীন দেশের স্বাধীন মানুষের মতামত নিয়ে এই দেশের প্রতিটা পদক্ষেপ হবে। এরকম একটা বাংলাদেশে আমরা চেয়েছিলাম। ইনশাআল্লাহ ডক্টর ইউনূসের হাত আরও শক্তিশালী করতে হবে আমাদের। আমরা ডক্টর ইউনূসের উপর ভরসা রেখে আপাতত আমরা ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদেরকে আমরা সাপোর্ট করি। আদার্স যে বিষয়গুলো সেগুলো আমরা এখন কান না দিয়ে আমরা সবাই দলমল নির্বিশেষে, এখন কেউ জাতীয় বীর হইতে যায়েন না। 16 বছর কেউ পারেন নাই, 17 বছর কেউ পারেন নাই, এখন কেউ জাতীয় বীর হইতে যায়েন না, এখন কেউ নেতৃত্ব দিতে যায়েন না। যারা এখন ক্ষমতায় আছে তাদের হাত শক্তিশালী করুন, তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কাছ থেকে আমাদের যেটা নেওয়া দরকার আমরা সেটা নেব, তারা আমাদেরকে সেটা দেবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, নির্বাচন হবে, তখন আমরা আমাদের ব্যক্তিত্ব বিশিষ্ট মানুষদেরকে নির্বাচিত করে দেশের পার্লামেন্টে পাঠাবো, এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশের মানুষের পক্ষে অধিকার নিয়ে কথা বলার জন্য। আসুন আমরা সবাই একত্রিত হয়ে সংগঠিত হই, ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিজ্ঞিত হই, যে প্রতিজ্ঞাবদ্ধ করি যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, যত শক্তিশালী হোক না কেন, এবং আমরা সবাই ফান্ড দেব। আমি ব্যক্তিগতভাবে ফান্ড দেব, এরকম প্রতিটা নাগরিক দেবে। সো আপনারা সবাই স্বেচ্ছার হন, প্রবাসী ভাইয়েরা আছে, আমার দেশের আছে, আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে এই দেশের মানুষকে মুক্ত করব। আমি চাই ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস স্যারের হাত ধরে এরকম একটা ঐতিহাসিক পটভূমি রচনা হোক, বাংলাদেশ ইন্ডিয়ার শোষণ থেকে মুক্তি পাক, আমরা ভিন্ন ভিন্ন দেশ থেকে এই দেশের খাবার, অন্যান্য সামগ্রী আমরা আমদানি করে আমাদের দেশের চাহিদা মেটাবো। দরকার প্রয়োজনে আমরা কম খাবো, কিন্তু আমাদের দেশের একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে জিরো লেভেলে যে দিন ভিখারি, আমাদের জীবনযাত্রার মান কিন্তু হিসাব করতে হবে তাদেরকে নিয়ে। আপনি 2 লক্ষ টাকা মাসে বেতন পান, আপনাকে দিয়ে দেশের মানুষের জীবনযাত্রার মান কখনো নির্ধারণ করা যাবে না। জীবনযাত্রার মান নির্ধারণ করা হবে যে রিক্সা চালায়, যে ভ্যান চালায়, যে রাস্তায় কাজ করে, তার দৈনিক আয়ের উপর ডিপেন্ড করে জীবনযাত্রার মান নির্ধারণ করা হবে। আপনারা যে 5 লক্ষ টাকা বেতন পায় তাকে দিয়ে দেশ উন্নত হয়ে গেছে। আমরা 16 বছর দেখেছি, আমরা দেশ সিঙ্গাপুর হয়েছে, 18,000 কোটি টাকা ঋণ মাথায় নিয়ে আছি আমরা। এই হচ্ছে, এত পরিশ্রম করছে বাঙালিরা, প্রবাসীরা, কি পেলাম। যাক ভাই, আজকে আর কথা বাড়াবো না। আপনারা সবাই দোয়া করেন বন্যার্ত মানুষের জন্য, তাদের পাশে দাঁড়ান, খাবার, ওষুধ সব কিছু নিয়ে পাশে দাঁড়ান, তাদেরকে উদ্ধার করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদেরকে তুমি নিরাপদ আশ্রয় নিয়ে যাও, এই বন্যা পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করো। আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই, আমরা প্রতিবাদ করে বাঁচতে চাই। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।